একদিকে দেশের অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক, আর অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতিও পুরোপুরি স্বাভাবিক বা স্থিতিশীল নয়। এমন একটি কঠিন এবং চ্যালেঞ্জিং সময়ে দেশকে টেনে তোলা এবং একটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা মোটেও কোনো সহজ কাজ নয়। এই পরিস্থিতি সামাল দিতে হলে সাধারণ গতানুগতিক নিয়মে রাষ্ট্র চালালে চলবে না, বরং দরকার অসাধারণ কিছু উদ্যোগ এবং কঠোর পরিশ্রম। আর ঠিক এই জায়গাতেই নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যা তার মন্ত্রিসভার সদস্যদের রীতিমতো ঘুম হারাম করে দিচ্ছে। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন এবং তার মন্ত্রীদের সারাক্ষণ কাজের মধ্যে অর্থাৎ দৌড়ের ওপর রাখছেন। তিনি প্রমাণ করে দিচ্ছেন যে মন্ত্রী বা নেতা হওয়া মানে কোনো আরামায়েশের বিষয় নয়, বরং এটি একটি বিশাল দায়িত্ব। শুরুতেই তিনি যে চমকগুলো দেখিয়েছেন তাতেই দেশের সাধারণ মানুষ বুঝতে পারছে যে এবার সরকার পরিচালনার ধরনে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। দেশে ফেরার পরই তিনি সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তার কাছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা প্ল্যান রয়েছে। এখন তিনি যখন সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তখন ধীরে ধীরে তার সেই পরিকল্পনার বাস্তব রূপ মানুষের সামনে প্রকাশ পেতে শুরু করেছে। তার নেওয়া একের পর এক সিদ্ধান্ত দেখে সচেতন নাগরিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বেশ অবাক হচ্ছেন এবং বিষয়গুলোকে ইতিবাচকভাবে নিচ্ছেন। সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর একটি হল সাপ্তাহিক ছুটির দিনে কাজ করার ঘোষণা। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি সাপ্তাহিক ছুটির দিন শনিবারও নিয়মিত অফিস করবেন। সাধারণত আমাদের দেশে শুক্র এবং শনিবার 2 দিন সরকারি ছুটি থাকে। এই 2 দিন সরকারি অফিস আদালত বন্ধ থাকে বলে রাষ্ট্রীয় অনেক কাজ জমে থাকে। কিন্তু প্রধানমন্ত্রী যখন ছুটির দিনেও অফিসে বসে কাজ করার সিদ্ধান্ত নেন, তখন তার সাথে যুক্ত অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমলা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকার সুযোগ থাকে না। প্রধানমন্ত্রীর কাজের গতির সাথে তাল মেলাতে গিয়ে যাদের প্রয়োজন হবে তাদের সবাইকেই শনিবার অফিসে উপস্থিত থাকতে হবে এবং কাজ করতে হবে। সচেতন মহল মনে করছেন প্রধানমন্ত্রীর এই একটিমাত্র সিদ্ধান্তের কারণে রাষ্ট্রীয় সব ধরনের কাজে একটি নতুন গতি আসবে। যেসব ফাইল বা সিদ্ধান্ত ছুটির কারণে আটকে থাকত, সেগুলো এখন দ্রুত সমাধান হবে। এর পাশাপাশি আরও একটি বড় সুবিধা তৈরি হবে। আমরা জানি বিশ্বের বেশিরভাগ দেশেই সাপ্তাহিক ছুটি থাকে রবিবার, ফলে আমাদের দেশের শুক্র, শনিবার এবং বাইরের দেশের রবিবার মিলিয়ে মোট 3 দিন আন্তর্জাতিকভাবে কোনো দাপ্তরিক যোগাযোগ বা ব্যবসা বাণিজ্যের কাজ সেভাবে করা সম্ভব হয় না। এখন যদি শনিবার আমাদের দেশে সরকারি অফিস খোলা থাকে এবং কাজ চলে, তাহলে বহির্বিশ্বের সাথে আমাদের যোগাযোগের এই 3 দিনের যে দূরত্ব বা গ্যাপ তৈরি হতো তা অনেকটাই কমে আসবে। এটি আমাদের মতো ভঙ্গুর অর্থনীতির দেশের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। এরপর আসা যাক সরকারি সুযোগ সুবিধা ব্যবহারের বিষয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি কোনো প্রয়োজন ছাড়া সরকারি গাড়ি ব্যবহার করবেন না এবং সরকারের নির্ধারিত গাড়ির জ্বালানিও তিনি অকারণে খরচ করবেন না। এমনকি প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য গাড়ির যে বিশাল বহর থাকে সেখানেও তিনি অনেক কাটছাঁট করেছেন। তিনি খুব সাধারণ এবং সীমিত সংখ্যক গাড়ি নিয়ে রাস্তায় চলাফেরা করছেন। সরকার প্রধান যখন নিজে সরকারি অর্থের এমন সাশ্রয় করেন এবং সাধারণ জীবনযাপন করেন, তখন তার মন্ত্রিসভার অন্য সদস্যরাও বাধ্য হন সেই একই পথ অনুসরণ করতে। কোনো মন্ত্রীর পক্ষেই তখন আর বিলাসবহুল জীবন কাটানো বা সরকারি অর্থের অপচয় করা সম্ভব হয় না। একটি সহজ হিসাব করলেই বিষয়টি আরও পরিষ্কার হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের দেশে মন্ত্রী পরিষদের সদস্যদের জন্য প্রতিদিন গড়ে 18 লিটার গাড়ির জ্বালানি তেল বরাদ্দ থাকে। এখন যদি আমরা অকটেনের দাম প্রতি লিটার 120 টাকা করে ধরি, তাহলে একজন মন্ত্রীর গাড়ির জ্বালানি বাবদ প্রতিদিন সরকারের খরচ হয় 2160 টাকা। মাসে যদি 22 দিন কর্মদিবস ধরা হয়, তাহলে একজন মন্ত্রীর জন্য মাসে শুধু তেলের খরচই দাঁড়ায় 47,520 টাকা। এখন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভায় যদি মোট 50 জন সদস্য থাকেন এবং তারা সবাই যদি প্রধানমন্ত্রীর মতো সরকারি তেল ব্যবহারের ক্ষেত্রে এমন সাশ্রয়ী হওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে প্রতি মাসে সরকারের শুধু এই একটি খাত থেকেই সাশ্রয় হবে 23,76,000 টাকা। খরচ কমানোর হিসাব এখানেই শেষ নয়। জ্বালানি তেলের পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্যদের পরিবহন ভাতা হিসেবে প্রতি মাসে জনপ্রতি প্রায় 70,000 টাকা করে দেওয়া হয় বলে জানা যায়। 50 জন সদস্যের জন্য এই অঙ্কটি হিসাব করলে দাঁড়ায় 35 লাখ টাকা। অর্থাৎ কেবল গাড়ি রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি তেলের খরচ যদি কমানো যায়, তাহলে প্রতি মাসে সরকারের প্রায় 59 লাখ টাকা বেঁচে যাবে। বছরে এই টাকার পরিমাণ দাঁড়ায় কয়েক কোটি টাকা।
দেশের বর্তমান এই নাজুক অর্থনৈতিক অবস্থায় এই পরিমাণ অর্থ সাশ্রয় করাটা মোটেও ছোট কোনো বিষয় নয়। সবচেয়ে বড় কথা হলো, এর মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সাধারণ মানুষের কাছে একটি স্পষ্ট বার্তা যাচ্ছে যে সরকার জনগণের প্রতিটি পয়সার সঠিক হিসাব রাখছে এবং কোনো অপচয় মেনে নিচ্ছে না। জনগণের করের টাকায় মন্ত্রীরা আর বিলাসবহুল জীবন কাটাবেন না, বরং তারা সাধারণ মানুষের মতোই কাজ করবেন। এই বাধ্যবাধকতা স্বভাবতই মন্ত্রীদের জন্য একটি বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় চলাফেরার ক্ষেত্রে ভিআইপি কালচার বা বিশেষ সুবিধা নেওয়া নিয়ে এদেশের মানুষের অনেক দিনের ক্ষোভ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া তার সর্বশেষ ভাষণে পরিষ্কারভাবে বলেছেন যে জনগণের ভোগান্তি যে কোনো মূল্যে কমাতে হবে এবং সড়কে আবার শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি নিজেই এই কথার বাস্তব প্রমাণ দিয়ে যাচ্ছেন। তিনি যখন রাস্তায় বের হন, তখন তার জন্য সাধারণ মানুষের গাড়ি আটকে রেখে বা রাস্তা ব্লক করে কোনো যানজট তৈরি হয় না। তিনি খুব স্বাভাবিকভাবে এবং ছোট গাড়িবহর নিয়ে চলাফেরা করেন। তার এই সাধারণ চলাফেরা সমাজের সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। একজন প্রধানমন্ত্রী যদি সাধারণ মানুষের কথা চিন্তা করে রাস্তায় ভিআইপি সুবিধা না নেন, তাহলে তার সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সাংসদ সদস্যের পক্ষে রাস্তায় সাইরেন বাজিয়ে বা রাস্তা আটকে চলাফেরা কোনোভাবেই সম্ভব নয়। এটি মন্ত্রিসভার সদস্যদের জন্য একটি বড় সতর্কবার্তা। তাদেরকে এখন থেকে সাধারণ মানুষের কাতারে নেমে এসে কাজ করতে হবে। ভিআইপি সুবিধা নিয়ে জনগণের ভোগান্তি বাড়ানোর দিন শেষ হয়ে আসছে। যানজট এবং মানুষের ভোগান্তি কমানোর জন্য প্রধানমন্ত্রী আরও একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং ব্যতিক্রমী একটি সিদ্ধান্ত নিয়েছেন। সরকারি একটি সূত্র থেকে জানা গেছে যে তিনি তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নিজের কার্যালয়ে অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো বৈঠক করছেন না। এর পেছনে একটি খুব সহজ এবং যৌক্তিক কারণ। যদি ৪৯ জন বা ৫০ জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী একসাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার জন্য রওনা হন, তাহলে তাদের প্রত্যেকের সাথে থাকা গাড়ি এবং প্রোটোকলের কারণে ঢাকার রাস্তায় একটি বড় ধরনের যানজট তৈরি হবে। এর ফলে সাধারণ মানুষ যারা অফিসে যাচ্ছেন বা জরুরি কাজে বের হয়েছেন, তারা চরম ভোগান্তিতে পড়বেন। এই ভোগান্তি এড়ানোর জন্য প্রধানমন্ত্রী নিজেই একাই চলে যাচ্ছেন সচিবালয়ে। যেহেতু বেশিরভাগ মন্ত্রী সচিবালয়ে বসে তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের কাজ করেন, তাই প্রধানমন্ত্রী সেখানে গিয়ে বৈঠক করলে রাস্তায় কোনো বাড়তি যানজট তৈরি হয় না। এটি একটি অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত, যা প্রমাণ করে যে তিনি কেবল মুখে বলেন না, বরং কাজের ক্ষেত্রেও তিনি কতটা হিসাব করে এবং মানুষের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেন। মন্ত্রীদেরকেও এখন বুঝতে হচ্ছে যে তাদের প্রতিটি পদক্ষেপ সাধারণ মানুষের ওপর কী প্রভাব ফেলছে তা হিসাব করে চলতে হবে। মন্ত্রিসভার বাইরে দলীয় সাংসদ সদস্যদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি থেকে নির্বাচিত কোনো সাংসদ সদস্য শুল্কমুক্ত কোটায় গাড়ি কিনতে পারবেন না। শুধু তাই নয়, সরকারের কাছ থেকে কোনো সাংসদ সদস্য নিজের নামে কোনো প্লট বা জমিও বরাদ্দ নিতে পারবেন না। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সাংসদ সদস্য হওয়া মানেই শুল্কমুক্ত সুবিধায় দামি গাড়ি কেনা এবং সরকারি প্লট নেওয়াটা একটি সাধারণ প্রথা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তিনি সেই পুরনো প্রথাটি একেবারেই ভেঙে দিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে রাজনীতি বা সংসদে যাওয়া মানে নিজের ভাগ্য পরিবর্তন করা বা আখের গোছানো নয়, বরং এটি হলো পুরোপুরি সাধারণ মানুষের সেবা করার একটি জায়গা। সাংসদ সদস্যরা যখন জানবেন যে তারা এমপি হয়ে ব্যক্তিগতভাবে কোনো বিলাসবহুল সুবিধা পাচ্ছেন না, তখন স্বাভাবিকভাবেই তাদের মনোযোগ থাকবে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণের দিকে। এই সব বিষয় খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাজনীতি এবং সরকার পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন কিছু করতে চাচ্ছেন। তিনি একটি পরিষ্কার এবং স্বচ্ছ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছেন। এই কঠিন কাজটি করার জন্য তার এখন সবচেয়ে বেশি প্রয়োজন দেশের সাধারণ জনগণ এবং রাজনৈতিক নেতাদের আন্তরিক সমর্থন। কেউ কেউ এখন বলছেন যে প্রধানমন্ত্রীর এই একের পর এক চমকে ভরা এবং কঠোর সিদ্ধান্তগুলো অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের জন্য একটি অলিখিত নিয়ম হয়ে দাঁড়াচ্ছে। প্রধানমন্ত্রী যা করছেন তাদেরকেও বাধ্য হয়ে সেটাই অনুসরণ করতে হবে। এর ফলে মন্ত্রিসভার কোনো সদস্য যারা হয়তো আগে রাজনীতিতে এসে কিছুটা আরাম-আয়েশের কথা ভেবেছিলেন, তারা এখন বেশ বেকায়দায় পড়বেন। তাদের ঘুম হারাম হয়ে যাওয়ারই কথা, কারণ এখন তাদের কাজের হিসাব দিতে হবে, জনগণের প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং কোনো ধরনের সরকারি সুবিধার অপব্যবহার করা থেকে নিজেদের দূরে রাখতে হবে।